প্রকৃতির সবচেয়ে সুন্দর রঙগুলো যদি একসঙ্গে দেখতে চান তাহলে চলুন সিলেটে, যেখানে পাহাড় মিশেছে মেঘের সঙ্গে, নদী বয়ে গেছে পাথরের বুক ছুঁয়ে, ঝর্ণা ছড়িয়ে দিয়েছে শীতলতার স্পর্শ, আর সবুজ চা বাগান আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি। দর্শক, যারা প্ল্যান করেছেন এক রাত 2 দিন সিলেটের একটা ট্যুর দিবেন এবং সিলেটের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সবগুলো না হলেও যেগুলো পপুলার, জাফলং, সাদা পাথর, মায়াবী ঝর্ণা সহ রাতারগুল সহ আরও বেশ কিছু স্পট রয়েছে যেটা না আসলেই নয় সিলেটের জন্য। এই ভিডিওটা সাজিয়েছি আপনাদের জন্য। স্বল্প সময়ে স্বল্প বাজেটে আপনারা কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, পুরোটি থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অনেক উপকৃত হবেন। প্রথমে আমরা জার্নি শুরু করি মহাখালীর বাস টার্মিনাল থেকে, যেখানে এনা পরিবহন বা বিলাস পরিবহন এই দুটি পপুলার বাস রয়েছে। তবে যারা যাত্রাবাড়ি বা সয়দাবাদ টার্মিনাল থেকে সিলেট ভ্রমণ করতে চান সেক্ষেত্রে হানিফ, শ্যামলী সহ আরও অনেক বাস পেয়ে যাবেন। বাস ভাড়া ছিল নন এসিতে জনপ্রতি 700 টাকা এবং এসিতে 900 টাকা থেকে শুরু। আমাদের বাস রাত 11:30টার পরেই মহাখালী থেকে ছেড়ে দেয়। তবে চেষ্টা করবেন 10টা থেকে 10:30টার মধ্যেই যাত্রা শুরু করার, যাতে করে সকাল 6টা বা 6:30টার মধ্যেই সিলেটে পৌঁছাতে পারেন। এখন বাজে রাত 3:45। যাত্রা বিরতিতে রয়েছি হাইওয়ে ইনে, যেটা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত, শায়েস্তাগঞ্জের একটু আগে। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে, তখন ঘড়ির কাঁটায় বাজে 5:10। আমরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রয়েছি এবং একটু পরেই লাগবে জ্যাম। এই জ্যামটা শুধু এখানেই ছিল। এখন বাজে ভোর 5:45, আর এত সকালে শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরতে দেখে সত্যি অবাক হচ্ছে। গুগল ম্যাপে দেখলাম এখান থেকে সিলেট শহরে পৌঁছাতে আর 30 মিনিটের মতো লাগবে। সো রিয়েলি আই এম ভেরি এক্সাইটেড, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম সিলেটে আসা এবং রাস্তার দুই পাশে যতই তাকাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। ফার্স্ট টাইম অবশেষে সিলেটের মাটিতে পা রাখলাম। ঠিক 8টার দিকে বাস আমাদেরকে সিলেট বাস টার্মিনালে নামিয়ে দেয়, যেটা কদমতলী বাস টার্মিনাল নামেও পরিচিত। আপনারাও ঠিক এই জায়গাতেই নামবেন। বাস টার্মিনালটা দেখতে সত্যিই অনেক সুন্দর, আধুনিক। এই বাস টার্মিনালের অপোজিটেই রয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। ট্রেন জার্নি সবচেয়ে বেস্ট, অনেক কমফোর্টেবল এবং ভাড়াও কম, জনপ্রতি মাত্র 410 থেকে 420 টাকার মতো। তবে আপনাকে 10 দিন আগে থেকেই টিকিট বুকিং দিয়ে রাখতে হবে। যাই হোক, এবার আমরা বাস স্ট্যান্ড থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে সিলেটের ঐতিহ্য কিন ব্রিজের এই মাথায় যাচ্ছি। উদ্দেশ্য দরগা গেট, কেননা সেখানে রয়েছে অনেক ধরনের হোটেল। আর যদি সিএনজি বা রিক্সা নিয়ে এই বাস স্ট্যান্ড থেকে দরগা গেটের দিকে যেতাম তাহলে আমাদের খরচ হতো 150 থেকে তারও বেশি। সেখানে থাকা 2 জন আমাদেরকে এই ভালো পরামর্শটাই দিল। এদিকে এই ব্রিজটাও দেখার ইচ্ছা ছিল, সেটাও পূরণ হলো। এবার ব্রিজের এই পাশে এসে 40 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করলাম, যাচ্ছি দরগা গেট। তাহলে আমাদের খরচ হলো টোটাল 60 টাকা, যেখানে 150 টাকা বা তারও বেশি লাগতো। প্রথমবার সিলেট ভ্রমণ, তাই শহরটাকে একটু ভালোভাবেই দেখে নিচ্ছি। শুধু সিলেট শহরকে নিয়ে তৈরি করা আলাদা এপিসোড পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। দরগা গেটে পৌঁছানোর কিছুক্ষণ পরেই হোটেলের কিছু লোকজন আমাদের কাছে আসলো এবং তাদের হোটেলের ব্যাপারে বলল, এমনকি মোবাইলে তাদের হোটেলের রুমের ছবি দেখালো। প্রথমেই একজন জেন্টলম্যান ভাইয়ের সাথে পরিচয় হলো এবং তার সাথেই তার হোটেলে গেলাম। তার ব্যবহারটা অনেক বেশি ভালো লাগলো এবং হোটেলের রুমটাও বেশ ভালোই লাগলো। এই তো দেখতে পাচ্ছেন হোটেল মক্কি প্যালেস। আমরা এই হোটেলেই ছিলাম। আশেপাশে আরো অনেক হোটেল ছিল, কিছু দামিও হোটেল ছিল এবং কিছু লো বাজেটের হোটেল ছিল, কিন্তু আমরা আর অন্য কোথাও না দেখে সময় নষ্ট করলাম না, তাই তো এই হোটেলের ভিতরেই চলে আসলাম। দেখতে পাচ্ছেন হোটেলের ইন্টেরিয়র খুব একটা গর্জিয়াস না, তবে চলে, ভালোভাবেই চলবে এবং রুমটা ভালোই ছিল, খারাপ ছিল না এবং চারপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। রুম ভাড়া ছিল 1500 টাকা, তবে 1000 টাকার মধ্যেও অনেক জায়গায় পেয়ে যাবেন। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিচে নামলাম এবং সুন্দর একটা নাস্তা করে এই দরগা গেটেই দাঁড়িয়েছিলাম এবং আমাদের হোটেল বয় সাবের ভাই, যার সাথে পরিচয় হয়েছিল, তিনি আমাদেরকে এখান থেকে একটা সিএনজি ঠিক করে দিলেন। তবে আপনারা আরেকটু সামনে হেঁটে গেলেই আম্বরখানা নামক একটা মোড় পাবেন, সেখানেও অনেক সিএনজি রয়েছে এবং এই একই রোডে রয়েছে চা বাগান, রাতারগুল এবং সাদা পাথর। এবং আজকে আমাদের প্রথম দিনের প্ল্যান এই 3টা জায়গাতেই যাওয়া, আর এটার জন্য সবার কাছে সিএনজি ভাড়া চাইবে 2000 টাকার মতো। তবে আপনি ম্যানেজ করে এখন যতটা কমাতে পারেন। আমরা 1600 টাকায় রাজি করিয়েছি, যেহেতু আমরা ছিলাম 2 জন, আর আপনারা যদি 5 জন থাকতেন তাহলে শেয়ারে আরো অনেক কমে আসতো।
এখন ঘড়ির কাঁটায় বাজছে ঠিক 10টা। এখন আমরা রয়েছি মালনীছড়া চা বাগানে, যেটা সিলেট শহর থেকে 4 কিলোমিটার দূরত্বে রয়েছে। আমাদের প্রথমে এখানে নামার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে আমরা এখানে নামছি না, যেহেতু এটা শহরের পাশেই। সো কালকে অর্থাৎ দ্বিতীয় দিনে এখানে আসা যাবে। এখন আমরা সোজা রওনা হলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের দিকে, যেটা সিলেট শহর থেকে দূরত্ব 21 থেকে 24 কিলোমিটারের মধ্যে, এবং সময় লাগবে মাত্র 45 থেকে 50 মিনিটের মতো। ইয়েস, আমরা পৌঁছে গেলাম এবং নৌকার জন্য একটা টিকিট নিলাম, যেটার মূল্য 800 প্লাস সামথিং, 865 টাকার মতো আসলো। এবং সিরিয়াল অনুযায়ী আপনাকে একটা নৌকা দিবে, সেই নৌকা নিয়ে আপনাকে জঙ্গলে প্রবেশ করতে হবে। তবে একটা নৌকায় সর্বোচ্চ তারা 5 জন নিয়ে থাকে। তবে আমার কাছে 2 থেকে 3 জন হলে বেটার মনে হচ্ছে, এবং ইজিলি ভাবে ঘোরা যায়। 1.5 থেকে 2 ঘন্টার মতো থাকলেই এনাফ। সোয়াম্প ফরেস্টকে নিয়ে করা আলাদা একটা ভিডিওতেই ডিটেলস থাকছে। ঘড়িতে বাজে 12টা 20। এবার আমরা রওনা হব ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। ওই তো সামনে দেখা যাচ্ছে হিমালয়ের সুবিশাল পাহাড়। দর্শক, যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। এটা আপনারা তখনই অনুধাবন করতে পারবেন যখন আপনারা নিজ চোখে দেখবেন। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে খুব কাছেই, মনে হয় খুব দ্রুতই পেয়ে যাব, কিন্তু না, এখনো 1 ঘন্টার সময় লাগবে সেখানে পৌঁছাতে। রাতারগুল থেকে প্রায় 2 ঘন্টার জার্নি শেষে পৌঁছে গেলাম সাদা পাথর যাবার সেই নৌকা ঘাটে। তবে সিলেট শহর থেকে এই সাদা পাথরের দূরত্ব 40 থেকে 42 কিলোমিটারের মতো, এবং আসতে সময় লাগবে 1 ঘন্টা সামথিং। দর্শক, ওই যে দেখা যাচ্ছে ওই পাশটাই সাদা পাথর, এবং নৌকা নিয়ে সেখানেই যেতে হবে। এখানেও নৌকা ভাড়া 800 টাকা। আপনারা যদি 8 জন হন তাহলে তো 100 টাকা করে পড়বে, আর যদি না হন তাহলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, ছোট কোনো গ্রুপকে পেয়ে যাবেন। 8 জন হলে তবেই নৌকা ছাড়বে। তবে আপনারা সিঙ্গেল অর্থাৎ 1 জন বা 2 জনও নৌকা ভাড়া করে নিতে পারবেন, সেক্ষেত্রেও 800 টাকাই পড়বে। পৌঁছে গেলাম সাদা পাথরে। নৌকা থেকে ওই পার থেকে এই পারে আসতে লাগে 7-8 মিনিটের মতো। আসার সময় যে টিকিট নিয়েছিলেন সেই টিকিটটা সাবধানে রাখবেন, এবং নৌকা চালকের নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন, ফিরে যাবার সময় সুবিধা হবে। এই পানিটা আসছে মূলত ভারতের ওই সাইড থেকে, এবং পানিটা অনেক বেশি ঠান্ডা, কেননা পাথরের সংমিশ্রণ রয়েছে। এমন সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে জুনের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত। তবে বেশি ভরা মৌসুমে না আসাই ভালো, কেননা অতিরিক্ত ঢলে স্রোতের গতি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়। এখানে আসলে 2.5 থেকে 3 ঘন্টা ইজিলি ভাবে আপনার কেটে যাবে। অনেক বেশি মজা আমি এখানেই পেলাম। দর্শক, আমরা সেখান থেকে 5:30টার দিকে শহরের দিকে ব্যাক করি, এবং হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য 5 ভাই রেস্টুরেন্ট, যেটা সিলেটের পপুলার, সেখানে চলে আসলাম। দর্শক, আমরা অর্ডার করেছিলাম ভাতের সাথে চিকেন ঝাল ফ্রাই এবং 2 পদের ভর্তা। স্বাদটা অনেক বেশি ভালো ছিল। আমাদের সব মিলিয়ে খরচ হয়েছিল 360 টাকার মতো। এবার দর্শক, হোটেলে ফিরে আগামী দিনের জন্য কিছু প্ল্যান করতে লাগলাম। এবার আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। সকাল 7টার পরেই ঘুম থেকে উঠে নাস্তা করে ছুটে গেলাম সিলেট শহরের অদূরে থাকা সেই মালনীছড়া চা বাগানে। কি অপরূপ দৃশ্য দর্শক, নিজ চোখে না দেখলে কখনোই অনুধাবন করতে পারবেন না। শহর থেকে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে এই চা বাগানে আসলাম। যখন আসছিলাম রাস্তাটা কি উঁচু নিচু, যেটা দেখতে আরো অনেক সুন্দর। যাই হোক, চা বাগানে আমরা 40 থেকে 50 মিনিটের মতো সময় কাটালাম, এবং ওখানে থাকা গার্ডরা চা খাওয়ার জন্য কিছু টাকা চাইল, তাই 50 টাকা হাতে ধরিয়ে দিলাম। আবার শহরের দিকে সিএনজিতে করে ব্যাক করলাম, এবং চলে আসলাম সরাসরি মাজারে, যেটা আমাদের হোটেলের পাশেই ছিল। এবং মাজারে কিছুক্ষণ থেকে কিছু ছবি তুলে 20 মিনিটের মতো থাকলাম, কারণ একটু পরেই আমাদেরকে রওনা দিতে হবে জাফলং, যেটা সিলেট শহর থেকে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এবং মাজার থেকে বের হয়েই এই রাস্তাতেই থাকা বেশ কিছু বাস কাউন্টার রয়েছে। আমরা হানিফ কাউন্টারে গেলাম আজকে রাত্রে ঢাকায় ফেরার জন্য। সো টিকিটটাও কেটে ফেললাম। আপনারাও যেদিন ঢাকায় ফিরবেন সেদিন সকালেই টিকিটটা কেটে ফেলবেন। এবার হোটেলে ফেরার পালা। কাউন্টারের পাশেই ছিল আমাদের হোটেল। আমাদের চেক আউট সময় দুপুর 12টা, এখন বাজছে 11টা 30 মিনিট। আমরা হোটেলে গিয়ে ব্যাগ টেক গুছিয়ে চাবি জমা দিয়ে একেবারেই বের হলাম। 12:30টার মধ্যেই চেষ্টা করব জাফলং যাবার বাসে ওঠার। হোটেল মালিক সে নিজে বাহিরে এসে দরদাম করে একটা রিক্সা ঠিক করে দিল, এবং বলে দিল কোথায় যেতে হবে। আমরা যাচ্ছি নায়রপুল মোড়ে, যেখান থেকে জাফলং এর বাস পাওয়া যাবে। যাই হোক, বিদায় নিলাম আঙ্কেলের কাছ থেকে। তার মধ্যে অনেক আন্তরিকতা ছিল।
এটাই হচ্ছে সেই নায়ারপুল মোড়, যেখান থেকে জাফলং যাবার জন্য লোকাল এবং গেটলক বাস দুটি পেয়ে যাবেন। আমরা লোকাল বাসেই উঠলাম এবং যাত্রা শুরু করলাম। ভাড়া ছিল জনপ্রতি 110 টাকা করে। আপনি যতই জাফলংয়ের কাছাকাছি যেতেই থাকবেন, ততই ডান পাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনার চোখে চলে আসবে। একদম কাছ থেকে মেঘালয়ের পাহাড়, সত্যি দেখতে দারুণ। এবার আমরা বাস থেকে নামলাম। এবার এখান থেকে অটো বা হেঁটেও যেতে পারবেন জাফলং জিরো পয়েন্টে। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব 62 থেকে 65 কিলোমিটারের মতো, যেখানে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। জিরো পয়েন্টের দিকে যেতেই হাতের ডান পাশে চোখে পড়বে ভারতের ডাউকি শহর, একেবারেই কাছে। পাহাড়ের মধ্যে কতগুলো ইট পাথরের বাড়ি, সেটা ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু সিঁড়ি বেয়ে আপনাকে অনেক নিচে নামতে হবে। এই তো এটাই হচ্ছে সেই জাফলংয়ের মেইন পয়েন্ট, যেখানে লোকজন সবচেয়ে বেশি ঘুরতে আসে। তবে বৃষ্টিকালে আরেকটি বাড়তি দর্শনীয় জায়গা হয়ে যায়, সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা, যেটা শীতকালে থাকে না। মায়াবী ঝর্ণা যেতে হলে আপনাকে ওই পাশটায় যেতে হবে, যেটার দূরত্ব খুব একটা বেশি না, এবং এখানেও নৌকা ভাড়া 800 টাকা। তবে লোকালে যেতে পারবেন, এবং এখানে লোকালে লোক নেয় 10 থেকে 16 জনের মতো। জনপ্রতি 100 টাকা করেই লাগবে। আপনারা একজন বা দুইজন থাকলেও ইজিলি ভাবে পার্সোনাল ভাবে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। দূরত্ব কম হওয়ায় মায়াবী ঝর্ণায় খুব দ্রুতই চলে আসলাম। এখানে যত বৃষ্টি থাকে তত ঝর্ণার রূপটা দেখা যায়। পানি অনেক শীতল, আপনি এখানে সময় কাটাতে পারেন আধা ঘন্টার মতো। প্রত্যেকটা প্লেসে রয়েছে লকার। 100 টাকা দিয়ে সেই লকার আপনাকে ভাড়া করে সেখানে সব আপনার মালামাল রাখতে পারবেন। আমরা বিকেল 5টা পর্যন্ত এই মায়াবী ঝর্ণার এখানে ছিলাম, এবং এই অবস্থাতেই ড্রেস না চেঞ্জ করেই যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ মেইন পয়েন্টে। যেই পার থেকে নৌকা নিয়ে আসলাম সেখানেই যেতে হবে, বা তার একটু পাশে। সব জায়গায় ওই সেম সিস্টেমই। ফেরার সময় আপনার কোনো টাকা লাগবে না, শুধু আসার সময় যে টিকিট ছিল সেটাই দেখালেই হয়ে যাবে, এবং যে কোনো নৌকাতেই ফিরতে পারবেন। পাহাড়ের সাইড দিয়ে যখন আমাদের নৌকাটি যাচ্ছিল, সত্যি দারুণ লাগছিল। দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিয়ানরা বড়শি দিয়ে মাছ মারছে। এটাই হচ্ছে জাফলংয়ের সেই মেইন পয়েন্টটা, এবং সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন দুই পাহাড়ের মাঝখানে, এটা ইন্ডিয়ার মধ্যেই রয়েছে। এবং পাহাড়ের মধ্যে অনেকগুলো ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে, সেই গাড়িগুলো মূলত ইন্ডিয়ান টুরিস্টরা এসেছেন। আমি সাঁতার কাটতে কাটতে একদম ইন্ডিয়ার সাইডেই চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে অনেক ইন্ডিয়ানরাও আমার পিছনে ঘুরছে। দর্শক, এখানেও পানি অনেক স্বচ্ছ এবং অনেক ঠান্ডা। এই শীতকালে আসলে অনেকটাই শুকনো থাকে, এবং শীতকালে খুব একটা মজা নেই, পানির নিচে শুধু পাথরই পাবেন। দর্শক, আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকলাম এবং অনেক মজা করলাম। এবার সিলেট শহরে ফেরার পালা। এখানেই অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড রয়েছে, চাইলেই এখান থেকে সিলেট শহরে ফিরতে পারেন। তবে বেশি লেট হলে এখান থেকে আর লোকাল বাস পাওয়া যায় না, তবে আপনাকে অটোতে করে যেতে হবে একটু দূরে জাফলং বাজারে। সেখানে আপনি গেটলক এবং লোকাল গাড়ি 7:30 বা 8টা পর্যন্ত পেয়ে যাবেন। তবে দর্শক, জাফলং আসার জন্য আপনারা প্রথম দিনটাই সিলেক্ট করবেন, কেননা এটা সিলেট শহর থেকে অনেক বেশি দূরে। দর্শক, আমরা শহরে ফিরলাম। সিলেট শহরের আরেকটি বিখ্যাত রেস্তোরাঁ পানসি রেস্টুরেন্টে যাচ্ছি। এই রেস্টুরেন্টের খাবারটাও অনেক বেশি ভালো। যাই হোক, আজকে আমাদের ট্যুর এই পর্যন্তই শেষ। আজকে আমাদের ঢাকা ফেরার সময় রাত 12:15। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকের এই জায়গাগুলো নিয়ে করা আলাদা আলাদা পর্বগুলোতে।